আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়ে। আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। গত 14ই মে 2020 কথা সাহিত্যিক দেবেশ রায় প্রয়াত হয়েছেন। বাংলা সাহিত্যে দেবেশ রায় একজন ছকভাঙা আধুনিক ঔপন্যাসিক হিসেবে পরিচিত ছিলেন। দেবেশ রায়ের জন্ম 1936 সালের পাবনা জেলায়। কিশোর বয়সেই তার পরিবার পাবনা থেকে জলপাইগুড়ি চলে আসে। তারপর থেকে তিনি উত্তরবঙ্গের বাসিন্দা। 1979 থেকে 1989 এই এক দশক তিনি পরিচয় পত্রিকার সম্পাদনা করেন। ছাত্রজীবন থেকেই তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টি সর্বক্ষণের কর্মী ছিলেন। রাজনীতি সূত্রে শিখেছিলেন রাজবংশী ভাষা। দেবেশ রায়ের প্রথম গল্প প্রকাশিত হয়েছিল 1953 সালে। তারপর তার 50 বছরেরও বেশি সাহিত্য জীবনে অনেকগুলি উল্লেখযোগ্য বই তিনি রচনা করেছেন, যার মধ্যে ছিল সময় অসময়ের বৃত্তান্ত, তিস্তা পারের বৃত্তান্ত, তিস্তা পুরাণ, খরার প্রতিবেদন, দাঙ্গার প্রতিবেদন, বরিশালের যোগেন মণ্ডল ও অন্যান্য রচনা। 1990 সালে তিস্তা পারের বৃত্তান্ত উপন্যাসের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার পান। দেবেশ রায়ের প্রয়াণ হয়েছে এই করোনা আক্রান্ত সময়ের মধ্যে। আমরা আমাদের চলতি মূলধারার পত্রপত্রিকায় যেটুকু তার কাজ নিয়ে চর্চা দেখেছি, তার থেকে বেশি দেখেছি দেবেশ রায়ের ব্যক্তিগত জীবন নিয়ে স্মৃতিচারণ। তাই আজকে আমরা আমাদের এই বিশেষ অনুষ্ঠানে দেবেশ রায়ের সাহিত্যের দিকে একটু নজর ফেরাবো। তার সাহিত্যের নানা দিক, তার রাজনীতি, তার সাহিত্যের ইতিহাস বোধ, তার সাহিত্যের চরিত্ররা, তার সাহিত্যের যে ল্যান্ডস্কেপ, যে সাউন্ডস্কেপ, ভাষা, তার গদ্যের শৈলী এবং তার কিছু নির্বাচিত রচনা থেকে কিছু পাঠ, এই সব মিলিয়ে আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানমালা, যার নাম দেবেশ পারের বৃত্তান্ত। আজকের অনুষ্ঠানমালায় অংশ নিয়েছেন অধ্যাপক ও দেবেশ রায় গবেষক শাশ্বতী মজুমদার, অধ্যাপক শান্তনু সরকার, বাংলা ভাষার গবেষক ও লেখক স্বরূপ কুমার সরকার, লেখক এনাক্ষী রায়, লেখক সাক্ষ্যজিৎ ভট্টাচার্য, অধ্যাপক ও লেখক স্বপন পাণ্ডা এবং সাহিত্য আলোচক ও সংবাদকর্মী তাপস দাস। এখন শুনবেন কথা সাহিত্যিক দেবেশ রায়ের স্মরণে বিশেষ অনুষ্ঠান দেবেশ পারের বৃত্তান্ত। অনুষ্ঠানে আমাদের পরবর্তী বক্তা অধ্যাপক ও লেখক স্বপন পাণ্ডা। আমরা যখনই দেবেশ রায়ের কথা বলি, আমাদের চোখের সামনে বা মনের ভেতরে প্রথম যে নামটি উঠে আসে তার উপন্যাসে, সেটি হলো তিস্তা পারের বৃত্তান্ত। কিন্তু আরেকটি উপন্যাস যেটি একই রকমভাবে অনন্য এবং ইতিহাস সমৃদ্ধ এবং বলা যেতে পারে এই সময়ের এক অবশ্য পাঠ্য উপন্যাস, সেটি হলো বরিশালের যোগেন মণ্ডল। এই বইটিকে একটি আকরগ্রন্থ বলা যেতে পারে। স্বপন পাণ্ডার এখনকার বক্তব্যে উঠে আসবে বরিশালের যোগেন মণ্ডল এই অনন্য উপন্যাসটির কথা। তুমি আও না কেনে রসবৃন্দা বনে রে আনন্দস্থানে শ্যাম তুমি আও না কেনে, তুমি আও না কেনে রসবৃন্দা বনে রে, তুমি আও না কেনে রসবৃন্দা বনে রে আনন্দস্থানে শ্যাম তুমি আও না কেনে, তুমি আও না কেনে রসবৃন্দা বনে রে আনন্দস্থানে শ্যাম তুমি
বকুল ফুল কি বাসি হলো, মধু কি শুকায়া গেল রে। বকুল ফুল কি বাসি হলো, মধু কি শুকায়া গেল রে। তুমি নাই আসিয়া জানিলাই কে মনে রে। তুমি নাই আসিয়া জানিলা কে মনে রে। আনন্দস্থানে শ্যাম তুমি আও না কেলে। আজ 2 মাস পার হয়ে গেল দেবেশ রায় আমাদের হাত ছেড়ে চলে গেছে। ব্যক্তিগতভাবে অপূরণীয় ক্ষতি ঘটে গেছে আমার। তবে আস্তে আস্তে শোকের ঝড় থেমে আসছে। এখন আঁকড়ে ধরছি তার বইপত্র। তাক থেকে নামিয়েছি প্রিয় 4টি বই আমার। এগুলি আগে একাধিকবার পড়েছি, আবার পড়ছি। আপাতত শান্তি কল্যাণ হয়ে আছে, তিস্তা পারের বৃত্তান্ত, প্রতিবেদন সমগ্র আর বরিশালের যোগেন মণ্ডল। শেষের এই বইটি আমার অত্যন্ত প্রিয়। এই একেবারে যথার্থ মহাকাব্যিক উপন্যাস নিয়ে আমার মুগ্ধতা শ্রোতা বন্ধুদের সঙ্গে একটু ভাগ করে নিতে চাই আজ। এই সুযোগটুকু করে দেবার জন্য দেবেশ অনুরাগী উদ্যোক্তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তরুণ বন্ধু ও দেবেশ রায়ের লেখালেখির যথার্থ পাঠক তাপস আমাকে এই সুযোগ করে দিয়েছেন, তাঁকেও ভালোবাসা ও ধন্যবাদ জানাই। শঙ্খ ঘোষ তাঁর দেবেশকে নিয়ে ব্যক্তিগত শিরোনামের একটি লেখায় আমাদের সময়ের শ্রেষ্ঠ উপন্যাসিক বলে দেবেশ রায়কে সম্বর্ধিত করেছেন। লেখাটি বেরিয়েছিল কঙ্ক পত্রিকার দেবেশ সম্মাননা সংখ্যায়। শঙ্খ ঘোষের কথাটার ঠিকঠাক ভার এখন যেন এতদিনে একটু একটু বুঝতে পারছি, বিশেষত বরিশালের যোগেন মণ্ডল পড়তে গিয়ে। 1059 পাতার এই মহাগ্রন্থ বেরিয়েছিল 2010 সালে। তার আগে সাময়িক পত্রপত্রিকায় হয়তো কয়েক টুকরো বেরিয়েছিল। অন্তত একটার কথা মনে পড়ছে, সাহেব গো বেঙ্গল। এটা 2008 সাল নাগাদ 12 মাসের শারদীয় ছিল। আর একটা টুকরো সম্ভবত বেরিয়েছিল ওই বছরের আজকাল শারদীয়। অবশ্য এমন একটা বই, একে টুকরো টুকরো করে পড়ায় ভীষণ অতৃপ্তি। কোনো বই এমন হয়ে যায়। এ বই নিয়ে যেসব আলোচনা এ পর্যন্ত আমার চোখে পড়েছে, সব যে পড়েছি তা না। তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের যোগেন মণ্ডলের একাকিত্ব খুব ভালো, চমৎকার। সম্প্রতি তরুণ বন্ধু গবেষক সৌরভ রায় একটি দীর্ঘ লেখা তৈরি করেছেন। এই লেখাটা পড়ার আমার সৌভাগ্য হয়েছে। আমার দুঃখ রয়ে গেল যে দেবেশদাকে এই লেখাটা পড়াতে পারলাম না। এটা পড়লে উনি খুশি হতেন। এমনিতে নিজের লেখা নিয়ে তিনি কথা বলতে খুব একটা পছন্দ করতেন না, কিন্তু ব্যতিক্রম এই বই। একটা ঘটনা বলি। বইটি বেরিয়েছে তখন বোধহয় মাস 2 হলো। এক সকালে গিয়েছি, কথা বলতে বলতে একটা ফোন এলো। অন্তত 30 মিনিট এদিকের কথা শুনতে শুনতে পত্রপত্রিকার পাতা উল্টাতে উল্টাতে বুঝলাম
বরিশাল নিয়ে কেউ ও প্রান্তে মুগ্ধতা প্রকাশ করেই চলেছে। সব শেষে এই বলে ফোন রাখলেন দেবেশদা, আপনি যখন এতটাই বলছেন, বেশ কনফিডেন্স পাচ্ছি। ফোন রেখে আমার দিকে তাকিয়ে বললেন, অশোক সেন। অন্তত 2-3 বার বলেছেন, খুবই ব্যক্তিগতভাবে। তবে আজ আর তা ব্যক্তিগত রেখে লাভ নেই। বলেছেন এই উপন্যাসটা কেউ ধরতেই পারে, এটা ধরতে গেলে চুপ করে যেতে নেই বলে। আসলে আমার অনুমান এই উপন্যাসটিকে বারবার ইতিহাসের খুঁটিনাটি দিয়ে, তার প্রেক্ষিত দিয়ে বেশি বিচার করা হয়ে থাকে। ইতিহাসের যে উপেক্ষিত মানুষটি এর অবলম্বন, সে যেন খানিক পেছনে পড়ে যায়। সেই যোগেন মণ্ডল মানুষটি কে? বরিশালের গৌর নদী থানার মৈস্তারকান্দির এক নমশূদ্রের ছেলে, যাদের নাকি একটা কাঁঠাল কাঠের পিঁড়ির মাপের জমিও চাষ করার জন্য জোটে না। বাড়ির পুরুষেরা কাঠের কাজ করেন, আর মেয়েরা বাবুদের বাড়ি, মানে ওই উচ্চ বর্ণের বাড়িতে ঘরের কাজ করেন। পাঠশালা থেকে স্কুল থেকে বরিশালের কলেজ, সেখান থেকে কলকাতার ল কলেজ হয়ে ফিরে সেই নমশূদ্র বাড়ির ছেলে যোগেন মণ্ডল বরিশালেই শুরু করলেন ওকালতি। তার আইনের জ্ঞান, সওয়াল করার নৈপুণ্য, আশ্চর্য বাগ্মিতায় অল্প দিনের মধ্যেই মফস্বল শহরের উচ্চবর্ণের লোকজন পর্যন্ত মুগ্ধ হয়ে গেলেন। অথচ তাদের পরিবারের কেউ কখনো কোনোদিনও পাঠশালার গণ্ডি ছাড়িয়ে স্কুলেই পৌঁছয়নি। সেই যোগেন উকিল স্থানীয় মান্যগণ্যদের অনুরোধে 1937 সালে কংগ্রেসের জমিদার প্রার্থীর বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়ানো মাত্র প্রাদেশিক আইনসভার নির্বাচনে জিতে গেলেন। সারা বাংলায়, গোটা ভারতে তিনি এক অদ্বিতীয় নজির গড়লেন। কেননা তিনি জিতলেন সাধারণ আসনে, শিডিউল কাস্টদের জন্য সংরক্ষিত আসনে নয়। নমশূদ্র সমাজে এটা একটা বৈপ্লবিক ঘটনা। এ ঘটনার ধাক্কায় ধাক্কায় সেদিনের বাংলার রাজনীতি ভারতের রাজনীতির মেইনস্ট্রিমের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া, নিরন্তর শূদ্রত্বের অহং সামনে রেখে শূদ্রদের প্রকৃত স্বদেশ সন্ধান করতে করতে যোগেনের ট্র্যাজিক পরিণতির দিকে জার্নি এই উপন্যাসকে মহাগ্রন্থের পর্যায়ে তুলে দিয়েছে। উপন্যাসে আছে 20টি অধ্যায়, 181টি পরিচ্ছেদ। পরিচ্ছেদগুলির শিরোনামের মধ্যেই আছে ঘটনার গতি প্রকৃতির আন্দাজ। শুধু রাজনীতির ভোট প্রচার, মন্ত্রিত্ব, দলাদলি, কাজিয়া নয়, যোগেন মণ্ডলের ব্যক্তি পরিসরের নানা মুহূর্ত তৈরি করে দেবেশ রায় ইতিহাসের বর্জ্যপাত্র থেকে এক সুঠাম, সবল, সমর্থ, স্বপ্নদর্শী ব্যক্তিত্ব নির্মাণ করেন। পূব বাংলার বরিশালী গ্রাম সমাজের রসিকতাতেও যোগেন ওস্তাদ। কয়েকটি পরিচ্ছেদের নাম এরকম, সবটা না, একটু নির্বাচন করেই বলছি। যোগেন মণ্ডল, বরিশালের মেগাস্থেনিস। সাইকেলে ব্যক্তিত্ব, অশ্বিনী দত্ত ও যোগেন মণ্ডল। কংগ্রেসের পৈতে তিলকের নখ দাঁতের বদলা, কাটা জিভের ভাষা, নৌকা পথে মৈস্তারকান্দি, ফজলুল হকের বার্তা। একটা কোরাস তৈরি হওয়ার আগেই ভেঙে গেল। কংগ্রেসের হক ত্যাগ ও হক সাহেবের লীগ প্রবেশের ফলাফল।
শ্বশুর বাড়িতে যোগেন, যোগেনের স্ত্রী সম্ভাষণ, উপকথাময় সেই দেশ, হবিগঞ্জে তুলসী মালা, সুভাষ ও শরৎ বোসের সঙ্গে যোগেনের দেখাশোনা, সুভাষ বোসের চাঁদসি চিকিৎসা করে যোগেন, গান্ধী সকাশে, গান্ধী মুগ্ধতা থেকে পরিত্রাণ, শিশির ভাদুড়ির মেবার পতন, এম এন রায়, যাদু গোপাল, কলকাতা এআইসিসি, মুসলমান আপ কান্ট্রি ও ডাউন কান্ট্রি, ভাঙড় ধর্মঘট, লাহোর প্রস্তাব 5 মার্চ 1940, ঢাকায় সেনসাসের দাঙ্গা, নতুন দাঙ্গা, শ্যামাপ্রসাদের রণনীতি ও গান্ধীজির আখেরি লড়াই, খরচের খাতায় বাংলা, বাংলার তপশিলীদের পার্টিশন, তারিখই যোগেন। আর শেষ দুটি পরিচ্ছেদ হলো যোগেনের নভেল ত্যাগ ও স্বদেশ যাত্রা। এই বিশাল উপন্যাস, যাকে বারবার আমরা মহাগ্রন্থ বলছি, লেখক উৎসর্গ করেছেন তার শৈশবের মাতৃসমা বেনু মাসিকে। তার ভাই সমরেশ রায়ের জন্মের পর তাদের মা এমন অসুখে পড়েন যে লালন পালনের সব দায়ভার বুকে তুলে নেন এই বেনু মাসি। লেখকের জবান একটু পড়ছি, উদ্ধৃতি: এমন ভাবতে চাই এখন, এমন ভাবতে ভালো লাগে, আমরা ভাই বোনেরা শূদ্রাণী পালিত বংশ। উদ্ধৃতি শেষ। সেই শূদ্রাণীকে, পালক মাতাকে, বাংলার এক শূদ্র বীরের আখ্যান যেন তর্পণ হিসেবে লিখে পাঠান দেবেশ রায়, যিনি জন্ম পরিচয়ে এক বর্ণ হিন্দু, আর যে বর্ণ হিন্দুর বিরুদ্ধেই আজীবন লড়াই, এক অসম লড়াই লড়ে গেলেন যোগেন মণ্ডল। লড়তে 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 একদিন হয়ে গেলেন ইতিহাসে অপাঙ্ক্তেয়, বিস্মৃত এক নায়ক। দেবেশ রায় 1937 থেকে 47 কাল পর্বের সীমায় ধরেছেন যোগেন মণ্ডলের আশ্চর্য উত্থানের বিবরণ। এই 10 বছরে তিনি হয়ে উঠেছিলেন বাংলার নমশূদ্রদের অবিসংবাদী নেতা। 1943 সালে খাজা নাজিমুদ্দিনের প্রাদেশিক মন্ত্রিসভায় তিনি ছিলেন 46-এর সোহরাবর্দী মন্ত্রিসভাতেও। মোহাম্মদ আলী জিন্নার অন্তর্বর্তী মন্ত্রিসভাতে মুসলিম লীগের প্রতিনিধি হয়ে পাকিস্তানের আইনমন্ত্রীর পদ গ্রহণ করা মাত্র তিনি হয়ে পড়লেন হিন্দু ও মুসলমান দুই দিকের শত্রু। নমশূদ্ররাও প্রায় সবাই তাকে ত্যাগ করলেন। 1950-এ বাধ্য হয়ে ফিরে এলেন ভারতে। না, আর কোনো নির্বাচনে তিনি জিততে পারলেন না। কংগ্রেস ততদিনে দলিত ভোটের জন্য, লেখকের ভাষায়, উদ্ধৃতি, আম্বেদকরকে জাতীয় আখ্যানের দেবমণ্ডলীতে জায়গা করে দেয়। বাংলা বিভক্ত হওয়ায় যোগেন মণ্ডল সম্পর্কে তেমন কোনো দায় বা ভয় জাতীয়তাবাদের ছিল না। তাকে তাই ইতিহাস থেকে সম্পূর্ণ মুছে দেয়া হয়েছে। তার নাম এখন কোনো স্থানীয় ইতিহাসের ফুটনোটেও থাকে না। উদ্ধৃতি শেষ। এখানে আমাদের মনে রাখতে হবে, উপন্যাসে বিস্তৃতভাবে দেবেশ রায় দেখিয়েছেন, এই আম্বেদকর যখন মহারাষ্ট্রে হেরে যান, তখন তাকে রংপুরে নিয়ে এসে যোগেন মণ্ডলই বাংলা থেকে জিতিয়ে গণপরিষদে পাঠান। কংগ্রেস কিন্তু চেষ্টাই করছিল আম্বেদকরকে দূরে সরিয়ে রাখতে। ফলে ভারতীয় সংবিধান প্রণেতা দেবমণ্ডলীতে জায়গা করে নেয়া আম্বেদকরকে বাংলা থেকে নির্বাচনে জেতানো,
তাকে জাতীয় আখ্যানের নায়কত্বে বরণ করে নেয়া, এখানেও যোগেন মণ্ডল অদ্বিতীয়। আর তিনি নিজে কিন্তু সেই দৌড় থেকে পিছিয়ে তো পড়লেনই, বাংলার নেতৃত্ব থেকেও পিছিয়ে পড়লেন। আসলে লেখকের এই হয়তো এক কাজ, যা ইতিহাসের অতিরিক্ত অপাঙ্ক্তেয়, যা জাতীয় স্মৃতি থেকে মুছে দেওয়া হয়েছে, তাকে জাগিয়ে তোলা। বিস্মৃতির ঝুলকালি সযত্নে ছাড়িয়ে ইতিহাসের দলিল দস্তাবেজের শুকনো তথ্যের সামান্য সূত্রকে কল্পনার ঐশ্বর্যে প্রাণবান করে তোলা, এটা একটা বড় কাজ। আর দেবেশ রায় ছাড়া এই সমর্থ কাজ, ইতিহাসের এই দায়ভারকে আমাদের উপন্যাসে অবিস্মরণীয় করে তোলা আর কেউ সম্ভব করতে পারতেন বলে মনে হয় না। বরিশাল হিতৈষীর অফিস থেকে যে উপন্যাসের সূচনা, তা শেষ হয় সিন্ধু এক্সপ্রেসে যোগেনের করাচি যাত্রা দিয়ে। এই বরিশাল হিতৈষীর অফিসে দুর্গা সেন যোগেন মণ্ডলের প্রার্থী হবার সংবাদ উদযাপন করেন। চারদিকে ছড়িয়ে পড়ে খবর। উচ্চবর্ণের হিন্দুরাও কিন্তু তাকে বরণ করে নেয়। দীর্ঘ 10 বছর ব্যাপী বাংলা ও ভারতের কত অসংখ্য সামাজিক রাজনৈতিক ঘটনা প্রবাহকে ঔপন্যাসিক এরপর তুলে ধরেন নথির পর নথি সাজিয়ে। অথচ কোথাও যাকে বলে নভেলাইজেশন, তার ব্যত্যয় ঘটে না। অখণ্ড উপমহাদেশের নারীর চলন যেমন এখানে টের পাওয়া যায়, তেমনি এক ব্যক্তি যোগেনের সফলতা নিষ্ফলতার, আনন্দ বিষাদের উপন্যাস বিবরণ যেন এই ঐতিহাসিক আলেখ্যকে অতিক্রম করে যেতে থাকে। আর আমরা তো জানি, এই অতিক্রমণ ছাড়া কোনো অত্যাশ্চর্য বিরাট মহান থেকে শুরু করে তুচ্ছ তামাদি ইতিহাসও জ্যান্ত হয়ে উঠতে পারে না। একেই হয়তো রবীন্দ্রনাথ রাজসিংহ আলোচনা করতে গিয়ে বলেছিলেন, সাহিত্যের নিত্য সত্য আর ইতিহাসের বিশেষ সত্যের বিনিময়। দেবেশ রায়ের এই উপন্যাস বস্তুত বাংলা ভাষার শ্রেষ্ঠ এক উপন্যাস। আর যদি ঐতিহাসিক উপন্যাস বলে চিহ্নিত কেউ করতে চান, তাহলে তো বলবো, আমাদের ভাষায় এমন উপন্যাস পাঠের অভিজ্ঞতা আগে কখনো ঘটেছে বলে মনে হয় না। খেয়াল করলে দেখব, উপন্যাসটি যখন বেরোলো তখন লেখকের বয়স ঠিক ৭৪। আমার সৌভাগ্য, এই গ্রন্থ তাকে আমি সৃষ্টি করতে দেখেছি। অনেক মুহূর্ত এমনও হয়েছে গিয়ে নির্বাক বসে আছে, উনি লিখছেন। ইঙ্গিতে বসতে বলে কাজ সেরে বা গুটিয়ে একটি দুটি কথা বলছেন, আর হয়তো মজা করে জানতে চাইছেন, শেষ করতে পারবো তো? যারা তাকে দেখেছেন, মিশেছেন, কথা বলেছেন, জানবেন এটা তার একটা বাচিক মুদ্রা ছিল। পরক্ষণেই বলতেন, কিন্তু খুব আনন্দ পাচ্ছি। উপন্যাসের একটা জায়গায় ওরকান্দির ঠাকুর বাড়িতে স্নান যাত্রার মহোৎসবের বিবরণ আছে, খুব তাৎপর্যপূর্ণ। প্রতি বছর এই উৎসব অনুষ্ঠিত হতো, আর তাতে একটি পালা ছিল নির্ধারিত, তার নাম নমশূদ্র বিজয় যাত্রা। সেই পালায় রোমাঞ্চকর কাহিনী বুনে শোনানো হতো শেখের সঙ্গে শূদ্রের লড়াই আর শূদ্রের হাতে বর্ণ হিন্দুর রক্ষার বৃত্তান্ত। যোগেন একবার এই উৎসবে যোগ দেন, কিন্তু এই পালাগান শুনতে শুনতে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি পালার মধ্যেই ঢুকে পড়ে গেয়ে ওঠেন তার তৈরি বিপরীতের গান। শেখ আর শূদ্রের একই দুশ্মন, বামুন কায়েত বৈদ্য উচ্চ হিন্দুগণ। এই হলো যোগেনের রাজনীতি। এই উঁচু থাকের লোকেরা চায় আপদে বিপদে শূদ্র তাদের রক্ষা করবে, কিন্তু সামাজিক বিনিময়ে
এক গ্লাস জল পানের অধিকার বা দাওয়ায় উঠে বসে এক চিলিম তামাকের অধিকারও তাদের নেই। তাই বর্ণ হিন্দুর কংগ্রেস বা হিন্দু মহাসভা নয়, বরিশালের আরেক মহান ভূমিপুত্র ফজলুল হকের কৃষক প্রজা পার্টিও নয়। তাকে শেষ পর্যন্ত একা এক স্বতন্ত্র পথের সন্ধান শুরু করতে হয়। এর বীজ হয়তো তার মধ্যে সুপ্ত ছিল। এই বীজ উড়ে এসে পড়েছিল মনে হয় কলকাতায় ল কলেজের সরস্বতী পুজো। সেবার পুরুত মশাই বলেছিলেন তিনি গীতা পাঠ করতে পারবেন না, কারণ ছাত্রদের মধ্যে অনেক শূদ্র ও জবন আছে, গীতা শোনার তাদের অধিকারই নেই। যোগেন দুদিনে পুরো গীতা মুখস্থ করে নেন, আর পুজোর দিন মণ্ডপের বাইরে বসে তার গুরু গম্ভীর গলায় গীতা আবৃত্তি করতে থাকেন। একটা ছোট কাগজে লাল কালিতে মোটা করে লিখে দেন, গীতা ফর আনটাচেবল হিন্দুস অ্যান্ড মুসলিমস অনলি। নির্বাচনে জিতে এসে এই ধারণাই তিনি ছড়িয়ে দিতে চান শূদ্রদের মধ্যে, আমরা হিন্দুও নয় মুসলমানও নয়, এক স্বতন্ত্র জাইত। হিন্দুদের একটা জলচল টুকরো হয়ে আমরা বাঁচতে চাই না। পরের 10 বছর এই তত্ত্ব সহ তার উত্থান ও অবস্থান পোক্ত করার এক দীর্ঘ লড়াই। তার দৃঢ় বিশ্বাস, উদ্ধৃতি, শূদ্রের স্বাভাবিক আত্মীয়তা মুসলমানের সঙ্গে, শূদ্র ও মুসলমানের দুঃখ কষ্ট, আয় ব্যয়, চাষ আবাদ, মাছ ধরা, নৌকা চালানো, সুখ অসুখ, চেঁচামেচি, ডাকাডাকি, অসুখ বিসুখ, টোটকা টুটকি সবই একরকম। উদ্ধৃতি শেষ। নমশূদ্রদের প্রবীণ নেতা রসিক বিশ্বাসকে 1939 সালে মাগুরার দাঙ্গায় যোগেনের প্রশ্ন ছিল, উদ্ধৃতি, হিন্দুগো বাঁচাইতে শূদ্ররা কেন প্রাণ দিবে, ভয় পাবে, আমাগো সঙ্গে তো মুসলমানগো কোনো বিবাদ নাই। উদ্ধৃতি শেষ। ওড় খাওয়া রসিক বিশ্বাস যোগেনকে সস্নেহে বুঝিয়েছিলেন, উদ্ধৃতি, কথাটা বিশ্বাসের, নমশূদ্রগো এই বিশ্বাস নাই যে তারা হিন্দু না, মুসলমানগো সঙ্গে দাঙ্গায় কোন নম বুঝবার পারে সেও একটা হিন্দু, সেই বোঝা তো বিশ্বাস। উদ্ধৃতি শেষ। এই বিশ্বাসকেই লুট করে নিতে থাকে উচ্চ বর্ণের রাজনীতি, ভেঙে পড়তে থাকে যোগেনের একক ও অনন্য চিন্তা আর যুক্তির মিনার। যোগেন কিন্তু ভেঙে পড়েননি, তিনি শেষ পর্যন্ত বিশ্বাস রাখেন জিন্নার ধর্মনিরপেক্ষ পাকিস্তানে। তাই উপন্যাস শেষ হয় তার করাচি যাত্রা দিয়ে। এই যাত্রা তার কাছে স্বদেশ যাত্রা। সেখানে তিনি স্বাধীন পাকিস্তানের আইনমন্ত্রীর শপথ নেবেন, আর তার মাত্র 3 বছর পর তাকে ফিরে আসতে হবে ভারতে। সেই ভারতে ইতিহাস তাকে নিক্ষেপ করবে অতল বিস্মৃতির গর্ভে, কারণ হিন্দু, মুসলমান আর নিজের শূদ্র সমাজেও তিনি ততদিনে ব্রাত্য, নিঃসঙ্গ। একদা ঘোষণা করেছিলেন যোগেন, বামুন যদি তার জন্ম পরিচয়ে বামুন হয়, আমিও তাহলে আমার জন্ম পরিচয়ে চাঁড়াল। চাঁড়াল হিন্দু নয়, হিন্দুকে রক্ষা করাও তার দায়িত্ব নয়। এর মর্ম অনুধাবন করেনি তার নিজের সমাজ। তাই নিজের বিশ্বাস, নিজের রাজনীতির, দেবেশবাবু অসামান্য 2টি শব্দ ব্যবহার করেছেন, চিরঞ্জীব নাশকতা। এই নাশকতা নিয়েই ইতিহাসের ধারা থেকে, জনমানস থেকে ক্রমাগত বিচ্ছিন্ন ও একলা হয়ে পড়েন যোগেন মণ্ডল, বরিশালের যোগেন মণ্ডল। বরিশালের স্থানিক ক্ষুদ্র স্মৃতি হয়েই অবসিত হয়ে যান তিনি। জয় যোগেন ও মণ্ডল, জিতা হইছে এমএলও, হরির নামের আসরে কোনো বামুন শূদ্র নাই, জগবন্ধু প্রভু জয়, যোগেন ও মণ্ডল জয়।
যারা একদিন তাকে কাঁধে চড়িয়ে ঘিরে ধরে এই গান বেঁধে গেয়ে গেয়ে শূদ্র উত্থানের উদযাপন করত, আজ তারা কেউ নেই, সব সরে গেছে, সরিয়ে নেওয়া হয়েছে তাদের। মহাভারতবর্ষ তাকে আসলে প্রত্যাখ্যান করেছে। এই প্রত্যাখ্যানের বিবরণ আছে যোগেনের নভেল ত্যাগ, অর্থাৎ শেষের স্বদেশ যাত্রার আগের পরিচ্ছেদে। এখানে যোগেনের অনুভূতি স্রোত উপন্যাসে যেন তার নিঃসঙ্গ নায়কত্বের অভিজ্ঞান। উদ্ধৃতি: আমি শূদ্র, আমার নিশিদিন দিননিশি কাটে পশুর সঙ্গে, শুয়োর কুকুর গরুর সঙ্গে, মরার সঙ্গে, মানুষের শরীরের নোংরার সঙ্গে। সেই সারা জীবনের সঙ্গ আমাদের মুখের ভাষাকে করে জিভ কাটা, ঠোঁট কাটা। পশুর জিভ ঠোঁট থাকে, সে তার ভাষায় সেগুলো ব্যবহার করতে জানে না। পশু জানে শুধু জিভ দিয়ে চাটতে, জিভ ঠোঁট দিয়ে লেহন করতে, দাঁত দিয়ে কামড়াতে। গলার আওয়াজে তার জিভ বা ঠোঁট বা দাঁত কোনো কাজে লাগে না। আমি শূদ্র, আমার ভাষা তো নিষিদ্ধ। নিষিদ্ধ মানে আমার ভাষা তো শুধু আমারই ভাষা। উদ্ধৃতি শেষ। এই ভাষাকে সেদিনের আর্য ভারত বা যোগেনের লব্জে আর্য পাকিস্তান কেউই স্বীকৃতি দেয়নি, আজও দেয় না। সিসিফাসের মতোই হার না মানা, দেবতা প্রত্যাখ্যাত নিঃসঙ্গ এক ট্র্যাজিক মানুষকেই প্রায় 1100 পাতা জুড়ে নির্মাণ করেন দেবেশ রায়। আমাদের সাহিত্যে এ কাজ বিরলের মধ্যে বিরলতম অভিজ্ঞতার এক শিল্প স্মারক বলে মনে করি আমি। এখন হয়তো বরিশালের যোগেন মণ্ডল ততটা সুপঠিত নয়, কিন্তু আমার বিশ্বাস আগামী দিনে এই বইটি হয়ে উঠবে সিরিয়াস বাংলা সাহিত্যের সমস্ত পাঠকের অবশ্য পাঠ্য আখ্যান। সবাইকে ধন্যবাদ। ও তুমি আমার কথা রাখিও মনেতে রে আনন্দ স্থানে, শ্যাম তুমি আওনা কেনে, তুমি আওনা কেনে রস বৃন্দা বনে রে, তুমি আওনা কেনে রস বৃন্দা বনে রে আনন্দ স্থানে, শ্যাম তুমি আওনা কেনে, তুমি আওনা কেনে রস বৃন্দাবনে রে, তুমি আওনা কেনে রস বৃন্দাবনে রে আনন্দ স্থানে, শ্যাম তুমি আওনা কেনে, শ্যাম তুমি আওনা কেনে, শ্যাম তুমি আওনা কেনে। এতক্ষণ আপনারা শুনছেন দেবেশ পারের বৃত্তান্ত, রেডিও কোয়ারেন্টাইন কলকাতার আয়োজনে প্রখ্যাত কথা সাহিত্যিক দেবেশ রায়ের সাহিত্যকর্মকে নানা আঙ্গিকে ফিরে দেখা। এই অনুষ্ঠান মালায় আমরা এতক্ষণ দেবেশ রায়ের উপন্যাস, গল্প, তার রচনা শৈলী, তার ইতিহাস বোধ, তার সাহিত্য থেকে উঠে আসা বেশ কিছু চরিত্রের সম্পর্কে আলোচনায় সমৃদ্ধ হলাম। এখন আমরা এসে গিয়েছি আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে। এই পর্বে সাহিত্য আলোচক ও সংবাদকর্মী তাপস দাস বক্তব্য রাখবেন দেবেশ রায়ের গদ্যের ভাষা, তার খোঁজ এবং তার তত্ত্ববিশ্ব কিভাবে উঠে এসেছে সেই প্রসঙ্গটি ধরে। এছাড়াও যে কথা তাপসের বক্তব্যে উঠে আসবে তা হলো আমাদের এই বাংলায়
দেবেশ চর্চার যে গতি প্রকৃতি, অর্থাৎ দেবেশ রায়ের সাহিত্য নিয়ে চর্চার যে সাম্প্রতিক গতি প্রকৃতি, তার উপর কিছু মন্তব্য তিনি এই পর্বে করবেন। আসুন শুনি তাপস দাসের বক্তব্য। দেবেশ রায়ের মৃত্যুর পরে তাঁর লেখা নিয়ে যে আলোচনা বেশি হচ্ছে না, সেটা খুব বিস্ময়কর নয় এই কারণে যে দেবেশ রায়ের লেখার যে ব্যাপ্তি, তার লেখার যা পরিধি, তার ভাষা চর্চা, তার বিষয়, এই সমস্ত কিছু মিলিয়েই এই গোটা ব্যাপারটাকে ধরে উঠতে পারা, তাকে ছুঁয়ে ফেলতে পারা, বা ততটাও যদি না হয়, একটি পাহাড়কে দেখে তাতে মুগ্ধ হওয়া এবং সেই মুগ্ধতা বোধ করতে পারা ও সেই বোধকে লিপিবদ্ধ করতে পারা, এমন লেখক সমালোচক দুর্ভাগ্যজনক হলেও বাংলা সাহিত্যের ক্ষেত্রে বিরল। যে কারণে দেবেশ রায়ের নিয়ে যত আলোচনা ইত্যাদি হয়েছে এবং যেটুকু দেবেশ রায় সংখ্যাও বেরিয়েছে তার প্রিয় পরিচয় পত্রিকা সহ, তাতে সবটাই দেবেশ রায়ের স্মৃতিচারণা। দেবেশ রায়ের গল্প, দেবেশ রায়ের উপন্যাস, দেবেশ রায়ের গদ্য ধরে
তাকে আতশ কাঁচের তলায় ফেলা, তার মধ্যেকার সেই আতশ কাঁচের তলা থেকে কোনো অক্ষর, কোনো শব্দ, কোনো বাক্য, কোনো অনুচ্ছেদ, কোনো পরিচ্ছেদকে তুলে আনতে পারা, তেমনটা চোখে পড়ল না। এই যে চোখে পড়ল না, এইটা দেবেশ রায়ের প্রাপ্তি। একটা পরিষ্কার জিনিস বোঝা গেল যে দেবেশকে নিয়ে আলোচনার ক্ষমতা তার ঘনিষ্ঠ বলে যারা নিজেদের পরিচয় দিচ্ছেন তাদের আয়ত্তের বাইরে। দেবেশ রায়ের উপন্যাস আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট ব্যক্তি, আমার কাছে পাঠক আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট নানাবিধ কারণে। তার একটা কারণ অবশ্যই তার রাজনৈতিকতা এবং তার ভাষা। তার ভাষা আক্ষরিক অর্থেই বিষয়ের চাপে নির্মিত হয়। ফর্ম আর কন্টেন্টের ওই পুরনো দ্বন্দ্ব ওরকমভাবে ওখানে বোঝা যায় না। মানে সেটা যে প্রত্যাখ্যাত এবং সেটা যে অসত্য, সেটা দেবেশের লেখাকে যদি ঘনিষ্ঠভাবে পড়া যায় তা বোঝা যাবে। যদি আমরা দুটো চরিত্র দেখি, তিস্তা পারের বৃত্তান্তের বাঘারু আর সময় অসময় বৃত্তান্তের কেলু, আমি নিজে ভাবার চেষ্টা করেছি। এই ভাবনাটা ভাবনার স্তরেই রয়েছে, আমি ভাবনাটুকুই বলছি যে আমার কাছে এই দুটো বাংলা সাহিত্যের সম্ভবত অন্যতম প্রলেতারিয়েত চরিত্র। প্রলেতারিয়েতের বাংলা সর্বহারা হবে কি না, করা উচিত কি না, সেটা নিয়ে ভিন্ন মত থাকতে পারে। আমি সর্বহারার পক্ষে। সর্বহারা মানে সর্বস্ব হারা নয়, তার স্বটুকু রয়েছে। সেই স্বটুকু কীরকম সেই স্বটুকু মধ্যবিত্তের নির্মিত স্বয়ের বাইরের একটা সেই স্বটুকু সহ সে সর্বহারা। কিন্তু এই সর্বহারার একটা অন্যতর দিক আছে। এই সর্বহারা কোথাও একটা অ্যালিয়েনেটেডও বটে। বহির্বিশ্বের বাস্তবতা থেকে অ্যালিয়েনেটেড, তার নিজস্ব নির্মিত বাস্তবতায় সে প্রথিত এবং গ্রন্থিত। যদি আমরা বাঘারুকে দেখি, বাঘারুকে বাইরে থেকে দেখলে ঠিক আমাদের মতো মানুষ মনে হয় না। আমাদের মতো মানুষ সে নয়। সে যখন গাভীর দুধ দোহায়, সে তার সঙ্গে সম্পর্ক রচনা করে। সে যখন বিস্তীর্ণ প্রান্তরে শুয়ে থাকে, তার শরীরের কাছে পাখি আসে নির্ভয়ে। বাঘারুর ডাকে, বাঘারুর শরীরের ভাষ্যে এমন কিছু আছে যা পশু পাখিদের
সঙ্গে তার সম্পর্ক রচনা করতে পারে। মিছিলের কথাটা ভাবুন, যে মিছিলে সবাইকে পেটানো হচ্ছে, কিন্তু বাঘারু একটা দণ্ড হাতে নিয়ে দাঁড়িয়েও পুলিশের নজর এড়িয়ে যাচ্ছে, কারণ সে এতটাই ফরেস্টের অংশ। পুলিশের কাছ থেকে সে অ্যালিয়েনেটেড, আর তার সম্পর্ক ফরেস্টের সঙ্গে। যদি কেলুকে দেখেন, কেলু কখনো সে স্টোনম্যান হয়ে উঠতে চাইছে, কখনো সে বেহালার তেল রোগী হয়ে উঠতে চাইছে, এবং সেটা হয়ে ওঠার জন্যে, তেল রোগীটাই যদি আমরা ধরি, তেল রোগী হয়ে ওঠার জন্যে সে নিজেই নিজেকে পঙ্গু বলে ভাবতে থাকে, বা ভাবতে থাকে এরকম একটা কথা বলার মধ্যে একটু স্পর্ধিত হয়ে যায় পাঠকের পক্ষে। ভাবতে থাকে কথাটা ঠিক হবে না। কেলু নিজের শরীরের মধ্যে পঙ্গুত্ব রচনা করে নেয়। কেলুর ভাবনাটা আমরা জানি না, কেলুর ভাবনাটা ঠিক কি, অন্তত এই রকম ক্ষেত্রে সেটা আমরা কেউ জানি না। আমরা জানি যে কেলু ছেঁচড়ে ছেঁচড়েই হাঁটে হাসপাতালের মধ্যে। কেলু লাঠির ওপর দুই হাতে ভর করে শরীরের ওজন দু হাতের উপর দিয়ে থপ থপ করতে করতে বাথরুমে যায়। কেননা কেলু তেল রোগী হয়ে উঠছে। এমন একটা কথা মনে হতে পারে যে, একটু আগে যেটা বললাম, নেই যদি, যদি থেকেই থাকে, তাহলে সে কি করে এমনটা হয়ে উঠতে পারে একটা পাত্রের জলের মতন? কিন্তু তা নয়। কোনো একটা সময় কেলু এখান থেকে বেরিয়ে যায় তার শয়ের ডাকে, এবং তেমনই এক শয়ের ডাকে সে গঙ্গাসাগর পৌঁছয়, কোনো এক সাধুর সঙ্গে মিলে গিয়ে সে নিজের পিণ্ড দান করে, সমুদ্রের প্রায় মধ্যিখানে চলে যেতে চায়। এই যে এমনতর ঘটনাবলীর কথা আমি বলে চলেছি উদাহরণ হিসেবে, একটু মনে হতে পারে যে এগুলো সবটাই কীরকম একটা ভাববাদী বোধ হয়। যে রাজনৈতিকতার সঙ্গে দেবেশ রায়ের আমৃত্যুবাস, সেই রাজনীতির সঙ্গে তো ভাববাদ যেতে পারে না। মুশকিল হলো যে আমরা দেবেশ রায়ের যে রাজনৈতিকতা, দেবেশ রায়ের যে রাজনৈতিকতায় আস্থা, হয়তো বিশ্বাস শব্দটা বললে ঠিক হতো, কিন্তু আমি না বলি, আস্থা, সেই আস্থার সঙ্গে ভাববাদের একটা খুব ভাব ভালোবাসা নেই, অন্তত আমাদের সাধারণ বোধ বুদ্ধি অনুযায়ী। দেবেশ বারবার একটা কথা বলতেন, অনেক সময়ই বলেছেন অনেক আলোচনাতে, ঔপন্যাসিক বাস্তবতা। ঔপন্যাসিক বাস্তবতা বাংলা ভাষায় যারা সফলভাবে রচনা করতে পেরেছেন, দেবেশ রায় তাদের অন্যতম। সেই ঔপন্যাসিক বাস্তবতার ক্ষেত্রে তার সঙ্গে রিয়েলিজমের যোগাযোগ নেই।
তার সঙ্গে ম্যাজিক রিয়েলিজমেরও যোগাযোগ নেই দেবেশ রায়ের লেখার সঙ্গে, কিন্তু রিয়েলিজমেরও নেই। যে রিয়েলিজমের চর্চা এই এক ধরনের কমিটেড শিল্প সাহিত্যে করা হয়ে থাকে, তার সঙ্গে দেবেশ রায়ের সম্পর্ক নেই। দেবেশ রায়ের শিল্পের, দেবেশ রায়ের সাহিত্যের। তো এই যে কেলু, বাঘারু, এদের সঙ্গে একটা এটা অতি বাস্তবতা বলা ঠিক হবে না, পরাবাস্তব নয়, জাদু বাস্তব নয়, কিন্তু একটা অন্য বাস্তবতা। দেবেশের ক্ষেত্রে এই বাস্তবতাটার কী নাম দেওয়া হবে আমি জানি না। সেই বাস্তবতার সঙ্গে এই যে কেলু এবং বাঘারুদের যে বাস্তবতা, সেটা ওই চর্চিত বাস্তববাদের থেকে অনেক দূরে অবস্থান করে, বোধহয় বিপ্রতীপেও। একটু বাচালতাই হবে বোধহয় যদি এটা বলি যে দেবেশ রায় সম্ভবত প্রত্যাখ্যানের ভাষাকার। ঠিক কেন এটা মনে হচ্ছে একটু বলার চেষ্টা করি। এর একটা একটু পূর্ব ইতিহাস আছে, ব্যক্তিগত ইতিহাস। সেটা হচ্ছে বেশ কয়েক বছর আগে কঙ্ক পত্রিকার একটা দেবেশ রায় সংখ্যা প্রকাশিত হয়। আমাকে তাতে লেখার সুযোগ দিতে চেয়েছিলেন সম্পাদক স্বপন পাণ্ডা। আমি তাকে বলেছিলাম যে আমার লেখার বিষয় হবে দেবেশ রায়ের কেন নোবেল পাওয়া উচিত নয়। দেবেশ রায়ের নোবেল পাওয়া উচিত নয় বলে আমি এখনো মনে করি। তার কারণ দেবেশ রায় এমন একটা ভাষার, এমন একটা বাংলা ভাষার চর্চা করেছেন, সচেতনভাবে চর্চা করেছেন, যে ভাষা ইংরেজিতে অনুবাদযোগ্য নয়। ইংরেজিতে অনুবাদযোগ্য নয় এটা তিনি সচেতনভাবে হতে চেয়েছেন যে সেটা আমরা একটু খুঁটিয়ে যদি দেবেশ রায়ের বিভিন্ন প্রবন্ধ বা বইপত্র পড়ি তাহলে দেখা যাবে। দেবেশ রায় সেন্টারে একটা রিসার্চ করেছিলেন, যেটা পরে বই হয়ে বেরোয়, উপনিবেশের সমাজ ও বাংলা সাংবাদিক গদ্য। সেটার ভূমিকাতেই তিনি বলেছেন যে গদ্যের প্রকাশ ক্ষমতা বারবার তার শক্তি সংগ্রহ করে কর্মে ব্যবহারের অভিজ্ঞতা থেকে। যে কৃষকদের মধ্যে ভাষার বাচন সংরক্ষিত হয়ে থাকে তাদের নিয়ত সহযোগে ও একই কারণে মেয়েদের বাকভঙ্গির অনুকরণে। জন্মক্ষণ থেকে বাংলা গদ্য এই তিনটি উৎস থেকেই বঞ্চিত। পরাধীন একটি দেশে সাম্রাজ্যবাদী শক্তির অধীনে সাম্রাজ্যবাদী শক্তিরই প্রাথমিক প্রয়োজনে এক হঠাৎ তৈরি রাজধানী মহানগরে বাঙালিকে তার গদ্য ভাষা আবিষ্কার করতে হয়েছিল, আর তারপর সেই ভাষাকে আশ্রয় করে অত্যন্ত কম সময়ের মধ্যে এক পরিণত গদ্য সাহিত্য সৃষ্টির প্রক্রিয়া চলছিল। ওই বইয়েরই আর এক জায়গায় তিনি লিখছেন, ওই ভূমিকাতেই, সাহেবদের গদ্যচর্চার প্রথম স্তরে বাংলা গদ্যের বিষয়ের পরিধিতে যা আসছে তা বাঙালির অভিজ্ঞতালব্ধ বিষয় নয়, বাঙালির জীবনের সত্য নয়। একটি ভাষা তৈরি হচ্ছে যার প্রাথমিক ব্যবহার ঘটেছে অনুবাদে, ভাষার অনুবাদ নয়, বর্তমান অভিজ্ঞতার অনুবাদ, ইতিহাসের ব্যাখ্যার অনুবাদ, আর দুইয়ের মিশ্রণে চৈতন্যের অনুবাদ। তখনকার বাঙালির দৈনন্দিনের বাইরে এই ভাষা যেন হয়ে উঠতে চাইছে তখনকার ইতিহাসের ব্যাখ্যা। বাংলা গদ্য জন্মক্ষণেই এই জীবন বিচ্ছিন্নতার বীজাণুতে আক্রান্ত হয়ে গেল, আর সেই শূন্যতা জুড়ে থাকল ব্যাখ্যার ফাঁকা প্রবণতা, ঔচিত্যের ফাঁপা শাসন, উপদেশ বা আত্মবিলাপের ছন্দহীন উচ্চাবচতা। দেবেশ লিখছেন, ইংরেজি বাক্য গঠন পদ্ধতির সন্নিহিত বাক্য গঠন করতে হবে সাহেবরা যাতে বাক্যের অর্থ বুঝতে পারেন। আবার সে ধরন সংস্কৃত বাক্য গঠনের পদ্ধতির সন্নিহিতও হতে হবে
যাতে পণ্ডিতেরা সেই ধরনের লিখতে পারেন। অর্থাৎ ভাষার নিজস্ব প্রবণতা, কথ্য ভাষায় বা গদ্যের লিখিত রূপের কোনো অস্পষ্ট পূর্ব আভাস বাংলা গদ্যের আদর্শ হয়ে উঠল না। বাঙালিকে তার নিজের ভাষা সাহেবদের কাছ থেকে শিখতে হচ্ছিল। ফলে যেটা হচ্ছে, দেবেশ জেনে যাচ্ছেন যে এই ভাষাটা, যে ভাষায় তিনি লিখছেন, সেই ভাষা শুরুটা কীরকম, তা বীজাণু আক্রান্ত। বীজাণুই লিখেছেন বলে আমি বীজাণু বলছি। এই ইনফেকশন থেকে তিনি মুক্তিও পেতে চান, কিন্তু আবার তাকে সেই ভাষাতে লিখতেও হয়। ফলে তিনি তার ভাষাকে এমন করে তুলতে থাকলেন, এমন করে তুলতে চাইলেন, তার প্রকাশের বিভিন্ন ভঙ্গিতে, তার বাগধারায়, যে তা যেন কিছুতেই ইংরেজিতে অনুবাদযোগ্য না হয়ে ওঠে। এই প্রত্যাখ্যানের ভাষা তার প্রায় শুরু থেকে দেখতে পাওয়া যাবে। আমাকে একজন খুব বিখ্যাত লেখিকা, সমাজকর্মী বলেছিলেন যে মানুষ খুন করে কেন পড়ে, তার ওই কথাটাই মনে হয়েছিল, যে তিনি বুঝতে পেরেছেন যে মানুষ খুন করে কেন। এটি তার সমালোচনার ধরন দেবেশ সম্পর্কে, দেবেশের লেখা সম্পর্কে। তো ঘনিষ্ঠতার সুবাদে তিনি সে কথাটা আমায় বলেছিলেন। কিন্তু মূলত ব্যাপারটা এই যে দেবেশ এ তো পড়াই যায় না, ঢোকা যায় না এর মধ্যে। রুশতী সেন এই গল্পটা বলেওছেন কোথাও একটা, যে মানে দেবেশের তিস্তাপারের বৃত্তান্ত শান্তিনিকেতনের একজন অধ্যাপক নিয়ে বই দেখে, না এ তো ঢোকাই যায় না বলেছিলেন। তো দেবেশ এই ভাষাটা চর্চা করেছেন যে ভাষা সহজে ঢোকা যায় না, ঢোকা যাবে না এমন একটা ভাষাই তিনি রচনা করতে চেয়েছেন, যে ভাষার সঙ্গে আমাদের নিত্য পরিচিতি, যে সহজ সরল, এই সহজ সরল নিয়ে একটা দেবেশেরই কথা আছে জলের মিনার জাগাও বইতে। সহজবোধ্য করে বলা, সাধারণ পাঠ্য করে বলা, কঠিন করে না বলা, এইসব হস্তলিপি শিক্ষার নীতি দিয়ে কি শিল্প হয়? তো দেবেশ জানতেন ওভাবে শিল্প হয় না, বা দেবেশ অন্তত যে শিল্পচর্চার কথা কল্পনা করেন, যে শিল্পচর্চার কথা প্র্যাকটিস করেন, তা ওই সারল্যের হস্তলিপি শিক্ষার লজিক দিয়ে হয়ে ওঠে না। ফলে তিনি তার নিজস্ব ভাষা রচনা করছিলেন, যাকে সম্ভবত আমরা প্রত্যাখ্যানের ভাষা বলতে পারি, এই অর্থে যে তা সরল বাংলা হস্তলিপি শিক্ষার যেসব পুস্তক বাজারে বিক্রি হয় এবং সহজলভ্য, তা তিনি রচনা করতে চাননি। এবং দ্বিতীয়ত, যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, যে ভাষা সাহেবদের কাছ থেকেই শেখা এবং সাহেবদের প্রয়োজনীয়তার জন্যে তৈরি হওয়া, সেই ভাষাতেই যখন লিখতে হবে, তখন সাহেবদের নিজস্ব ভাষায় অনুবাদযোগ্য না করে তোলাই তার কাছে চ্যালেঞ্জ হয়ে ওঠে। পৃথিবীর ইতিহাসে যারা তত্ত্বচর্চা করেন আর যারা অনুশীলন করেন, এ দুপক্ষই সাধারণভাবে দেখা যায় পরস্পরকে আড় চোখে দেখে। বাংলা সাহিত্যের তেমন কোনো তত্ত্ববিশ্ব তৈরি হয়ে ওঠেনি, অন্তত সচেতন তত্ত্ব নির্মাণের প্রয়াস বাংলা গদ্য সাহিত্যের ক্ষেত্রে প্রায় দেখা যায় না বললেই চলে। এই অভাবটা দেবেশ রায় অত্যন্ত কঠিনভাবে অনুভব করেছিলেন
এবং সেই অনুভবের সাপেক্ষে তিনি বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসের প্রেক্ষিতে দাঁড়িয়ে একটা তত্ত্ববিশ্ব নির্মাণ করতে চাইছিলেন। দেবেশ রায় কে? দেবেশ রায়কে আমরা একজন ঔপন্যাসিক হিসেবে, একজন গল্পকার হিসেবেই মূলত চিনে থাকি। দেবেশ রায়ের এই তত্ত্বের প্রতি, সাহিত্য তত্ত্বের প্রতি, বাংলা সাহিত্য তত্ত্বের প্রতি তার আগ্রহ জন্মায় তার ওই সংকটটা থেকে, যে সংকট থেকে তিনি দেখতে পাচ্ছেন যে বাংলা সাহিত্যের তত্ত্ব নেই। উপন্যাসের নতুন ধরনের খোঁজে বইতে দেবেশ লিখছেন, উপন্যাস কাকে বলে এটাও আমাদের শিখিয়েছেন ইউরোপীয়রাই তাঁদের অ্যাংলো স্যাক্সন চেহারায়। যদিও ইউরোপ মহাদেশে অ্যাংলো স্যাক্সন উপন্যাসের ঐতিহ্য তেমন উঁচু মাপের নয়, কিন্তু আমরা স্কটের কাছ থেকেই যখন উপন্যাস শিখছি তখন আমাদের হাইল্যান্ড ও ব্যারন না থাকলেও উপন্যাসে হাইল্যান্ড ও ব্যারন আমাদের তৈরি করে নিতে হলো। 1865-তে আমরা উপন্যাস লিখতে ও পড়তে শিখি। কলোনির শিক্ষিত প্রজার এই শিক্ষার ভিতরে কি নির্মম কৌতুক নিহিত ছিল। মাত্র তার বছর 30 আগে সমগ্র বাঙালি ভারতীয় সমাজ অসম 2 ভাগে বিভক্ত হয়েছিল, বিধবাদের স্বামীর চিতায় পুড়িয়ে মারা চালু থাকবে কিনা এরকম একটি প্রশ্নে। কোম্পানির সরকার যে সতীদাহ নিষিদ্ধ করে একটা আইন বানাতে পেরেছিলেন সে তো মাত্র সংখ্যালঘু বাঙালি হিন্দুর সমর্থনের জোরে। 1865-তে মাত্র বছর 10 আগে কোম্পানির সরকার বিদ্যাসাগর মশাইয়ের সমর্থনে বিধবাদের 1865 মাত্র বছর 10 আগে কোম্পানির সরকার বিদ্যাসাগর মশাইয়ের সমর্থনে বিধবাদের পুনর্বিবাহ আইনসঙ্গত ঘোষণা করতে পেরেছিলেন। আর 1865-তে প্রথম বাংলা উপন্যাসের নায়িকা বিশ্বের কাছে ঘোষণা করে দিল, এই বন্দি আমার প্রাণেশ্বর। এই ঘোষণা মিথ্যা ঘোষণা, যেমন এমন ঘোষণা এমনই মিথ্যা ছিল পৃথিবীর অন্যান্য উপনিবেশে ও মহাদেশে। কিন্তু ঘোষণার বিষয়টা যত মিথ্যেই হোক, ঘোষণার ভাষা তো সত্য। সে ভাষায় এই মিথ্যা ঘোষণাকেও তো সত্যের মতোই শোনাতো। বাক আর অর্থের মধ্যে এক ঔপনিবেশিক শক্তি ঢুকে পড়ে তাদের বিচ্ছিন্নতা ঘুচিয়ে দিয়েছে। আমরা তখন থেকেই আমাদের নিজেদের কাহিনীকার হওয়ার পরিচয় হারাতে শুরু করি। আমরা ধরে নিলাম ওই ভাষা আর ওই ঘোষণার নামই উপন্যাস। ওই ভাষা আর ওই ঘোষণার মাঝখানের ফাঁক দিয়ে অর্থ গলে গেল। ইংরেজরা আমাদের এই উপন্যাস শিখিয়েছে, আমরা আমাদের নিজেদের কাহিনী হারিয়ে ফেলেছি। ব্রতকথা, পাঁচালী, কথকথা, কীর্তনে আমাদের একটা কাহিনীর ধরন তো ছিল। এগুলোর ছক ছিল বাঁধা ছক, কিন্তু প্রত্যেকবার প্রত্যেক ব্রতকথা বা পাঁচালিকার বা কথক ঠাকুর বা কীর্তনিয়ার বলার সঙ্গে সঙ্গে এই কাহিনীগুলি অদ্ভুতভাবে বদলে যেত। এই কাহিনী ভিন্ন কথকের গলায় ভাষায় ভিন্ন ভিন্ন কাহিনী হয়ে যেত। একই বাঁধা ছকের কাহিনী এমনই অব্যর্থতায় কাহিনীকারের ব্যক্তিত্বের ছাঁচে আরও একবার ঢালাই হয়ে যেত। যেন ছৌ নাচের মুখোশের অপরিবর্তনীয়তা আর এক নিয়ত পরিবর্তমান ছাঁচের আকার পেত। গল্পগুলো এত চেনা, এত জানা, এত শোনা, কিন্তু সেই গল্প আর একবার না বললে ব্রত পালন সম্পূর্ণ হবে না, ব্রত ভাঙা যাবে না। কাহিনীকার হিসেবে দেবেশ রায় বারবার যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন, পরিবর্তিত সময়ে কিভাবে লেখার গড়ন, গঠন, আকার, প্রতিমা নির্মিত হবে, সেই সংকট থেকে বেরোনোর পথ তিনি নিজেই খুঁজে নিচ্ছেন এবং সেই খুঁজে নেওয়ার কথাটা লগবুকের মতো করে লিপিবদ্ধ করে রাখছেন। এর আগে আমি উপন্যাসের নতুন ধরনের খোঁজে বই থেকে একটা উদ্ধৃতি পড়লাম। এর কিছুকাল পরে তিনি উপন্যাসের বিবিধ সংকট নামে আরেকটি বই, সেখানে লিখছেন, কখনো কখনো এই সংকট থেকে বেরোবার পথ খুঁজে ভাবি, শব্দ বা ভঙ্গি বা এমনকি বিস্ময় যত বেশি বিধিবদ্ধ হয়ে যাচ্ছে, অতি ব্যবহারের অনড়তায় আটকে যাচ্ছে, গল্প ততই হয়ে উঠবে মূর্তিহীন, ততই গল্পের ভাষা হয়ে উঠবে স্বাধীন, অনপেক্ষ। শরীর যতই দৃশ্য হয়ে উঠবে,
গল্পের মানুষের শরীর হয়ে উঠবে ততই অচ্ছ। সে অচ্ছতা দৃশ্যমান হয়ে উঠবে তাদের শরীরের অভ্যন্তর, তাদের অস্থি, মজ্জা, মেদ, শিরা, উপশিরা, ধমনী, স্নায়ু আর তার দৃশ্যভাগের 3 গুণ তরল, ক্ষরণ ও রসায়ন। গল্পে এখন শুধুই চাই শরীরের ভিতরের অশরীর। আবার কখনো ঠিক এর উল্টো একটা আভাস পাই। গল্পকে প্রাচীনতা আয়ত্ত করতে হবে ও নতুন প্রাচীনতা রচনা করতে হবে। সে প্রাচীনতার জন্য পাহাড়ের ঘাম হাতে মেখে, সমুদ্রের নুন চুলে ভরে, খাদানের কয়লার কালো গুঁড়ো ও হীরকের দ্যুতিচূর্ণ গায়ে মেখে, স্পেসশিপের নিভৃতি মাটিতে নামিয়ে এমন বীরত্বের গল্প খুঁজতে হবে যা এখনও স্পন্সর্ড নয়। এমন প্রণয়ের গল্প খুঁজতে হবে যা নিরপেক্ষ নিরুপাধি ভঙ্গিমাত্র নয়, বরং যা ক্রমেই সমুদ্রস্রোতের সঙ্গে সমুদ্রস্রোতের মিশে যাওয়ার মতো ভবিতব্য। এমন শোকের গল্প যে শোক নিয়ে বেঁচে থাকা নিজের ভারকে বসুমতী তুল্য করে তোলে, অনুজেকে সেই ভার বহনের বাসুকি তুল্য। এমন মৃত্যুর গল্প যা জীবনের অধিক নয়, এমন জীবনের গল্প যা মৃত্যুর অধিক। এই পুরনো কথাগুলির ভিতর দিয়ে যে যেতে হলো, তেমন যাওয়ায় আমার ভাবনার কোনো নিরসন হয়নি, পাঠকদেরও হবে না। কথাগুলি পুরনো তাঁদের কাছে যাঁদের পরিবর্তিত পরিস্থিতিতে কী কর্তব্য তা সব সময়ই জানা থাকে। আমাদের পক্ষে তো এটা রোজকার বেঁচে থাকার কষ্ট। মরে যেতেও পারি না, কারণ মরে যাওয়া শেখা ও প্র্যাকটিস করা যায় না। বেঁচে থাকতেও পারি না, কারণ বেঁচে থাকা শিখতে হয় না ও প্র্যাকটিস করা যায় না। একটু আগে আমি একটা কথা বলেছিলাম যে যেখান থেকে শুরু করেছিলাম, যে প্রলেতারিয়ের চরিত্র এবং অ্যালিয়েনেশন। আর একটা চরিত্রের কথা মনে হলো, সেটা হলো তিস্তা পুরাণ। তিস্তা পুরাণ উপন্যাস, তার চরিত্র ছোট চিলা। তিস্তা পুরাণ সম্ভবত তত জনপ্রিয় নয়, আমি বিক্রির হিসেব জানি না, আর সেই হিসেব জানা যায়ও না, কিন্তু তত আলোচনাও দেখা যায় না। তিস্তা পুরাণের ছোট চিলা যেভাবে গোত থেকে আলাদা হয়ে যায়, সেটা গোতের বাংলা গোত্র হতে পারে, গোতের মানে বৌদ্ধ বাংলা গোত্র হতে পারে, আর একটু কিছু হতে পারে। সেই গোত থেকে যখন আলাদা হয়ে যায়, তখন সে যেভাবে লাল পতাকাটা আশ্রয় করে নেয় গোত থেকে আলাদা হয়ে যাওয়ার সময়, গতির বিরুদ্ধতার সময়, সেটা আরেকভাবে হয়তো প্রলেতারীয় একটা ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে গ্রন্থিত হয়। এটা অনুল্লেখ থাকাটা বাঞ্ছিত নয় বলে উল্লেখ করা রইল। ঔপন্যাসিক হিসেবে দেবেশ রায় ছিলেন প্রেততাড়িত, বা উল্টো দিক থেকে বললে দেবেশ রায় কেই বা ছিলেন এক প্রেততাড়িত ঔপন্যাসিক ছাড়া। এতটাই প্রেততাড়িত, এতটাই, সেটা সম্ভবত তার একটা লেখার একটু একটা উপন্যাসের অংশ, সামান্য একটা অংশ পড়ে শোনালে হয়তো বোঝা যাবে। ট্র্যাজেডি তো ট্যুরিস্ট কোম্পানির বিজ্ঞাপনের ফোল্ডারে রঙিন ছাপা হয় না, যা দেখার জন্য যাত্রা রিজার্ভেশন করতে হয়, থাকার জায়গা সংরক্ষণ করতে হয়। ট্র্যাজেডি তো পাকা ধান খেতে শিলাবৃষ্টির মতো বা আকাশ থেকে আগুনের পাখি তুল্য জ্বলন্ত প্লেনের মতো ভেঙে পড়ে না। ট্র্যাজেডি তো লিপ্ত থাকে আমাদের দৈনন্দিনে, নিঃশ্বাসে প্রশ্বাসে, বসে থাকায়, পথ চলায়, মৈথুনে, শয্যায়। ট্র্যাজেডি তো শুধু তার যে চায় ট্র্যাজেডিকে মুখোমুখি চিনে নিতে। ট্র্যাজেডি তো শুধু তার যে প্রতিদিনের বাতায়ন দৃশ্যে দেখে নিয়তির নিদান। প্রতিদিনের বিরনাম বন একদিনই হেঁটে নামে পর্বতের সানুদেশ থেকে। ট্র্যাজেডি তো শুধু তার যে প্রতি রাতের শয্যা সঙ্গিনীতে একদিনই জানে মাকে, তারই মাকে। বিরনামেই আছে, কে তাকে অবতরমান দেখতে চাও দেখো, সঙ্গিনী জনি মেলে শয্যাতেই আছে, সে জনিতে নিজেকেই জায়মান, কে দেখতে চাও দেখো। বাংলা ভাষার যে ঔপন্যাসিক এমন আততিময় উপন্যাসের ঘোরে বাস করতে থাকেন, তার অনুপুঙ্খতায়, নির্মাণ ভাষ্যে সর্বত্র, তাঁর লেখা
জনপ্রিয় হলো কি হলো না তা দিয়ে সাফল্য বা ব্যর্থতার বিচার হয় না। সমর সেন মারা যাবার পরে সমর সেন সম্পর্কে প্রচুর সমর সেনের কবিতা নিয়ে আলোচনা হতো। তো সম্ভবত মহাশ্বেতা দেবীই লিখেছিলেন, আমার এখন ঠিক মনে নেই, অন্য কেউ হতে পারেন, যে সমর সেন কবিতা ছেড়ে চলে এসেছেন বহুকাল, তার মৃত্যুর পরে তার সেই ছেড়ে আসা কবিতা নিয়েই আলোচনা হয়ে চলেছিল। তার কারণ এই যে সমর সেনের পরবর্তীকালের কাজ নাও পত্রিকা এবং ফ্রন্টিয়ার পত্রিকা, সেগুলি আলোচকদের আয়ত্তসীমার বাইরে ছিল, মেধার আয়ত্ত। দেবেশ রায়কে যে পড়া হয়নি বা দেবেশ রায়কে নিয়ে আলোচনায় যে কেবল ব্যক্তিগত স্মৃতিচারণায় থেকে যাচ্ছে এবং সম্ভবত বেশ কিছুকাল যাবৎ থেকেও যাবে, তার কারণও সম্ভবত এই যে দেবেশ রায়ের কাহিনী, দেবেশ রায়ের আখ্যান, দেবেশ রায়ের তত্ত্ববিশ্ব, দেবেশ রায়ের খোঁজ, এই সব কিছুকে ধরার জন্যে যে মেধার প্রয়োজন, যে পাঠের প্রয়োজন, যে নিবিড় পাঠের প্রয়োজন, তা আলোচকদের সাধ্যাতীত, আয়ত্তাতীত। ফলে এই বাস্তবতার মধ্যে আমাদের থেকে যেতে হবে। দেবেশ রায় নিয়ে যে কোনো আলোচনায় ওই জায়গাটাতেই চলে যাবে, সেটা আমাদের খারাপ লাগলেও এই বাস্তবতাটা মেনেও নিতে হবে। এই গোটা 5-6 জনের দীর্ঘ আলোচনায় একটা ভিন্ন রকম দেবেশ আলোচনার প্রেক্ষাপট তৈরির চেষ্টা করা যেতে পারে, তার বেশি কিছু নয়। আমি শেষ করব দেবেশ রায়ের উপন্যাস সময় বৃত্তান্তের শেষ অংশ, পাঠককে শেষ 2-4টি কথার শেষ অনুচ্ছেদ দিয়ে। পাঠককে শেষ 2-4টি কথার শেষ অনুচ্ছেদ। তার চাইতে বরং আসুন আমরা আমাদের বিচ্ছেদ মেনে নিই, আপনার ও আমার বিচ্ছেদ। সে বিচ্ছেদ তো আমাদের মুক্তিও, আপনার ও আমার মুক্তি। এত দীর্ঘ সময় আপনার হাত আমার হাতে ধরা ছিল যে আমাদের দুজনেরই করতল পরস্পরের তাপে উষ্ণ হয়ে আছে। মানুষের করতল এত দীর্ঘ সহযাত্রায় উষ্ণ থাকার সময় এ নয়। আমাদের করতল পরস্পর স্পর্শহীন ঠান্ডা হয়ে যাবার পরও এই বৃত্তান্তটি তার অখণ্ডতায় বেঁচে থাক। শুধু এই বৃত্তান্তটি। দেবেশ রায় একটি বৃত্তান্ত। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতার বিশেষ অনুষ্ঠানমালা প্রখ্যাত কথা সাহিত্যিক দেবেশ রায়ের সাহিত্যকর্মকে নানা আঙ্গিক থেকে ফিরে দেখার, বিশ্লেষণ করার উদ্দেশ্য নিয়ে সাজানো এই অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করলেন শাশ্বতী মজুমদার, শান্তনু সরকার, স্বরূপ কুমার সরকার, এনাক্ষী রায়, সাক্ষ্যজিৎ ভট্টাচার্য, স্বপন পাণ্ডা ও তাপস দাস। এই অনুষ্ঠানমালাটি সংকলিত করতে পারার জন্য আমরা বিশেষভাবে আমাদের বন্ধু তাপস দাসকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমরা আশা করব যে এই অনুষ্ঠানটি আমাদের দেবেশ রায়ের সাহিত্যকর্মকে আরও একবার খুঁটিয়ে পড়ার, আরও একবার তলিয়ে ভাবার অবকাশ কিছুটা হলেও করে দেবে। তার সাহিত্যের মধ্যে বেঁচে থাকবেন দেবেশ রায়। রেডিও কোয়ারেন্টাইন কলকাতার সকল কর্মী ও শ্রোতাদের পক্ষ থেকে আমরা আজ তাকে এভাবেই মনে রাখলাম, তার কাজের সূত্র ধরে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।
রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়ে।